হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুতের সময় আমরা যখন বকেয়া খরচ লিখি, বকেয়া ব্যয় লিখি, কিভাবে লিখবো, তাই না? বিভিন্ন ধরনের ব্যয় বকেয়া থাকে, সমন্বয়ে বলা থাকে অনেক সময়, যেমন ভাড়া বকেয়া রয়েছে, বিজ্ঞাপন বকেয়া রয়েছে, বেতন বকেয়া রয়েছে, এরকম বলা থাকে। এগুলো লিখবো কিভাবে, আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। এরপরে আবার অগ্রিম ব্যয় আলোচনা করব, ধাপে ধাপে আলোচনা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। আমি প্রথমে বকেয়া ব্যয় সমন্বয় সমাধানের নিয়মটা একটু বলবো। আয় বিবরণীতে বকেয়া ব্যয় ব্যয়ের সাথে যোগ হয়, আর আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে বসে। অর্থাৎ যেমন আমি যে দেখিয়ে দিলাম, বকেয়া ব্যয় যেমন বেতন বকেয়া রয়েছে, তো এই লেনদেনটি একবার আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, আর একবার আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে বসবে, চলতি দায় পাশে। সেই কথাটাই এখানে লিখে রেখেছি। আয় বিবরণীতে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ হবে, বেতন বকেয়া থাকলে বেতনের সাথে যোগ হবে, ভাড়া বকেয়া থাকলে ভাড়ার সাথে যোগ হবে, বিজ্ঞাপন বকেয়া থাকলে বিজ্ঞাপনের সাথে যোগ হবে, বকেয়া থাকলে যা বকেয়া থাকবে তার সাথে যোগ হবে। সেটা কোথায়? বিশদ বিবরণীর এই পরিচালন ব্যয়ের মধ্যে। যেমন পরিচালন ব্যয়ের মধ্যে বেতন খরচ যা আছে তার সাথে, মনে করি বেতন খরচ কাল্পনিক ধরলাম আমি, আছে 10,000 টাকা, এটির সাথে বকেয়া 2,000 যোগ হবে, যোগ হয়ে এখানে বসবে। আর এই যে বকেয়া টাকাটা আবার আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে বসবে, বকেয়া বেতন বলে। ভালো করে লক্ষ্য করি, বেতন বকেয়া রয়েছে, তা বেতনের সাথে যোগ হবে, আর এই বকেয়া বেতনটা আবার দায় পাশে বসবে, কারণ বকেয়া ব্যয় দায়। এবার আমি এই একটা একটা করে সমন্বয় আলোচনা করার চেষ্টা করব, একটা একটা করে সমন্বয়। এই যে লক্ষ্য করি, প্রথমে আসি ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি। এটাও কিন্তু অনেকটা বকেয়া ব্যয়ের মতো, বকেয়া ব্যয়ের মতো। তাহলে এটা কি করব, ক্রয়ের সাথে একবার যোগ করব, আর একবার দায় পাশে বলবে, চলতি দায় পাশে পাওনাদারের সাথে যোগ করব। মনে করি রেওয়া মিলে এই ক্রয় আছে 40,000 টাকা, প্রদেয় হিসাব মানে পাওনাদার আছে 20,000 টাকা। এই দুটো আইটেম রেওয়া মিলে দেওয়া আছে, আর সমন্বয়ে বলা আছে ধারে পণ্য ক্রয় করা হয়েছে 5,000 টাকা। এটা কিভাবে লিখবো, তাই না? তো আমরা মূলত বিশদ আয় বিবরণীতে ক্রয়ের সাথে ধারে ক্রয়টা যোগ করব। ক্রয় যে 40,000 ছিল সেটা লিখবো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, ওই যে মোট মুনাফা নির্ণয়ের সময়। আর এই যে ধারে পণ্য ক্রয় যেটা রয়েছে ওইটা যোগ করব, যোগ ধারে ক্রয় বা অলিখিত ক্রয় লিখতে পারি, তো এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো। অর্থাৎ ক্রয়ের সাথে ধারে ক্রয় যোগ হয়, আবার ফেরত থাকলে বাদ যায়, কারবারি বাট্টা ক্রয় বাট্টা থাকলে বাদ যায়, পণ্য উত্তোলন থাকলে বাদ যায়, তাই না? এগুলো তো জানি। ক্রয়ের সাথে ধারে ক্রয় যোগ হলো, এবং এই ধারে ক্রয় বা অলিখিত ক্রয়টা আবার এই যে আমরা যখন চলতি দায় পাশে পাওনাদার লিখবো, পাওনাদারের সাথে যোগ হবে অলিখিত ক্রয়। বিষয়টা আবারও বলছে, লক্ষ্য করি, এই যে ধারে ক্রয় হিসাবভুক্ত হয়নি এই লেনদেনটা একবার ক্রয়ের সাথে যোগ করব, আর একবার প্রদেয় হিসাবের সাথে যোগ করব দায় পাশে, চলতি দায় পাশে, আর্থিক অবস্থার বিবরণীতে। এই হচ্ছে, আমরা জানি যে সমন্বয়ের আইটেম দুইবার বসে। আমরা রেওয়া মিলের আইটেমে একবার লিখতে হয়, যেমন ক্রয় একবার লিখেছি, প্রদেয় হিসাব মাত্র একবার লিখেছি অঙ্কের মধ্যে, বাট সমন্বয়ে যেটি ছিল সেটি কিন্তু দুইবার লিখেছি। এই যে এই ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, এটা সমন্বয়, এটা একবার ক্রয়ের সাথে যোগ করেছি, আর একবার প্রদেয় হিসাবের সাথে যোগ করেছি, তার মানে কি দুইবার ব্যবহার করেছি। সমন্বয়ের আইটেম দুইবার ব্যবহার করতে হবে, কমপক্ষে দুইবার, কোনো কোনো সমন্বয় 4বার ব্যবহার করতে হয়, সেই ধরনের সমন্বয় অবশ্য কম আছে, তারপরে আমি পরবর্তীতে দেখাবো। আরো একটি আইটেম লক্ষ্য করি, মজুরি বকেয়া রয়েছে 2,000 টাকা, আর রেওয়া মিলে মজুরি দেওয়া আছে 10,000 টাকা। তো এটা কিভাবে লিখবো, তাই না? এটাও আমরা বিশদ আয় বিবরণীতে মজুরির সাথে বকেয়া মজুরিটা যোগ করব, মজুরির সাথে বকেয়া মজুরি যোগ করে এখানে লিখবো, আর এই বকেয়া মজুরিটা চলতি দায় পাশে বসবে, বকেয়া মজুরি বলে বা প্রদেয় মজুরি বলে। ভালো করে লক্ষ্য করি, রেওয়া মিলে মজুরি যেটা ছিল সেটা আমরা বিশদ আয় বিবরণীতে মজুরি নামে লিখবো একবার, আর বকেয়া মজুরি যেটা সমন্বয় ছিল সেটা দুই জায়গায় বসবে, একবার মজুরির সাথে যোগ হবে, আর একবার চলতি দায় পাশে বসবে। আচ্ছা, এবার আরেকটা জায়গা, পরিবহন খরচ বকেয়া রয়েছে 1,000 টাকা, এইটার সমন্বয় যাবে, দেখি সমন্বয় কিভাবে করবো, তাই না? মনে করি রেওয়া মিলে দেওয়া আছে পরিবহন খরচ 5,000 অথবা আন্ত পরিবহন 5,000। আচ্ছা, ক্রয় পরিবহন
আন্তঃপরিবহন, তারপরে পরিবহন খরচ, এগুলো সবগুলোই কিন্তু ক্রয় পরিবহনের মধ্যে পড়ে। তাই আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন লিখব তখন বিশদায় বিবরণীতে পরিবহন খরচটাকে লিখব, রেওয়া মিলে যেটি দেওয়া আছে সেটা লিখব। লেখার পরে এটার সাথে যোগ বকেয়া পরিবহন বলে এইটা যোগ করব। বকেয়াটা যোগ করে ৬,০০০ হলো, তাই না? আর এই বকেয়া পরিবহন খরচটা কি হবে? চলতি দায়। এই আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায় পাশে লিখব বকেয়া পরিবহন খরচ বা প্রদেয় পরিবহন খরচ। বকেয়া পরিবহন খরচ লিখলেও হবে, প্রদেয় পরিবহন খরচ লিখলেও হবে। তবে আধুনিক কনসেপ্টে প্রদেয় পরিবহন খরচ লেখাটা উত্তম বকেয়ার পরিবর্তে, আধুনিক নিয়মে। তাহলে কি হচ্ছে, আরেকবার বলছি আমি, বকেয়া খরচের সাথে যোগ করব, আরেকবার চলতি দায় পাশে লিখব। খরচের সাথে যোগ করব বিষাদায় বিবরণীতে, আর আর্থিক অবস্থার বিবরণীতে লিখব। দায় তো দীর্ঘমেয়াদী দায় আছে, চলতি দায় আছে না, চলতি দায় পাশে লিখব। আরেকটা লক্ষ্য করি, মনে করি রেওয়া মিলে বিজ্ঞাপন দেওয়া আছে 10,০০০ টাকা, আর সমন্বয়ে বলা আছে বিজ্ঞাপন খরচ বকেয়া রয়েছে 2,০০০ টাকা। তো এটার সমাধান কিভাবে করব, তাই না? তো প্রথমত এই যে বিজ্ঞাপন খরচ 10,০০০ টাকা, ওইটা আমরা বিষাদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচ বলে লিখব এই 10,০০০ টাকা। এটার সাথে বকেয়া বিজ্ঞাপন খরচটা যোগ হবে, যোগ বকেয়া, যোগ করে হবে 2,০০০। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বিজ্ঞাপন যদি বিলম্বিত থাকে, সেটা আমি পরবর্তীতে একদিন দেখাবো। আজকে মূলত আমি আলোচনা করছি শুধুমাত্র বকেয়া ব্যয় সমূহ কিভাবে লিখতে হবে। বিভিন্ন ধরনের ব্যয় বকেয়া থাকে, তো বকেয়া ব্যয় যত আছে প্রায় 20-25টা আইটেম আমি পেয়েছি, সবে একসাথে আলোচনা করব। তাহলে বকেয়া যেভাবে আসুক ব্যয় আমরা পারবো। আরেকদিন আরেকটা ভিডিওতে আমি অগ্রিম ব্যয় সমূহ আলোচনা করব, যত অগ্রিম ব্যয় আছে এরকম ধাপে ধাপে ধারাবাহিকভাবে আলোচনা করবো, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। ওকে, তাহলে যেখানে ছিলাম বিজ্ঞাপন খরচ এত যোগ বকেয়া যোগ করলাম, এই বকেয়া বিজ্ঞাপন খরচটা আবার চলতি দায় পাশে বসবে, বকেয়া বিজ্ঞাপন খরচ নামে চলতি দায় পাশে বসবে। তারপর এটা যায়, এখানে বলছে অফিস খরচ রেওয়া মিলে দেওয়া আছে 5,০০০ টাকা, আর সমন্বয়ে বলা আছে বছর শেষে অফিস খরচ অপরিশোধিত রয়েছে 1,০০০ টাকা। আচ্ছা, এই অপরিশোধিত রয়েছে মানে কিন্তু বকেয়া রয়েছে, পরিশোধ করা হয়নি, বাকি আছে, তাই না? তাহলে এই অপরিশোধিত যদি থাকে সেটাও কিন্তু বকেয়া ধরতে হবে। যেমন কিছুক্ষণ আগে আমরা লিখেছিলাম বেতন বকেয়া রয়েছে, এটা থাকতে পারে অন্যভাবে যে বেতন অপরিশোধিত রয়েছে, একই কথা, সেম কথা। এখন কিভাবে লিখবো? বিষদায় বিবরণীতে লিখবো, আর্থিক অবস্থার বিবরণীতে লিখবো। তো এখানে আরেকটা বিষয় আমি স্মরণ করিয়ে দিই, বিষদায় বিবরণীতে কিন্তু 3টা টাকার ঘর হয়, আবার আর্থিক অবস্থার বিবরণীতেও 3টা টাকার ঘর হয়। কিন্তু আমি 2টা অঙ্কন করেছি টাকার ঘর, কারণ এই জায়গা কম, তো এখানে 3টা ঘর ধরে না, সেই জন্য 2টা ছক অঙ্কন করেছি। যাই আমি আলোচনা করি, লক্ষ্য করি। প্রথমে অফিস খরচ লিখবো 5,০০০ টাকা, তো লিখলাম 5,০০০ টাকা অফিস খরচ, এটা পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো। কিন্তু এই যে এই বিষদায় বিবরণীতে কিন্তু বিভিন্ন ধাপ আছে। যেমন প্রথমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখি ব্যয়ের মধ্যে, তাই না? তারপরে আরো ব্যয় লিখি, পরিচালন ব্যয়, তারপর অন্যান্য ব্যয়, তো আমরা ব্যয়গুলোকে ভাগ ভাগ করে লিখি। সেই ক্ষেত্রে পরিচালন ব্যয় যেখানে লিখবো সেইখানে আমরা অফিস খরচ লিখবো, অফিস খরচটা পরিচালন ব্যয়। এবার এর সাথে এই অপরিশোধিত মানে কি বকেয়া যোগ করব, এই 1,০০০ টাকা সমন্বয়টা যোগ করে এখানে লিখবো। তাহলে কি করলাম, অফিস খরচের সাথে বকেয়াটা একবার যোগ করলাম, আরেকবার এই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাশে এই বকেয়া অংশটুকু লিখতে হবে, বকেয়া অংশটুকু লিখতে হবে। পরেরটায় যাই, লক্ষ্য করি, মনে করি এখানে বলা আছে বিদ্যুৎ খরচ 11,০০০ টাকা, রেওয়া মিলে দেওয়া আছে, সমন্বয়ে বলা আছে বিদ্যুৎ খরচ প্রদেয় রয়েছে 1,০০০ টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বকেয়া একটা দুইটা দেখালেই তো হয়, এতগুলি দেখানোর কি প্রয়োজন আছে, হয়তো বলতে পারে অনেকে। কিন্তু আমি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করবা এই বকেয়া কথাটা কখনো অপরিশোধিত নামে লিখছি, পরীক্ষায় থাকতে পারে, কখনো প্রদেয় রয়েছে নামে লিখছি, তাই না? তো বিভিন্ন ভাবে প্রশ্নে আসতে পারে, সেজন্য আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বিভিন্ন ভাবে যেভাবে আসতে পারে আলোচনা করার চেষ্টা করছি। 1998 সাল থেকে আমি এই অ্যাকাউন্টিং পড়াই। ইউনিভার্সিটিতে আমি অ্যাকাউন্টিং ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম 1996 সালে।
তারপরে 1998 সালে কোচিং চালাইতাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, ইন্টারমিডিয়েট কোচিং এগুলো চালাইতাম। ইউসিসি কোচিং এর আমি কুষ্টিয়া শাখার পরিচালক ছিলাম সেই সময়। তো সেই 98 সাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত প্রায় কত বছর, অনেক বছর, 25-26 বছর এই অ্যাকাউন্টিং পড়াচ্ছি। তো বিভিন্ন অভিজ্ঞতার আলোকে আমি কথা বলছি। আমার ইন্টারমিডিয়েটে আমার লেখা বইও আছে, নাজিম পাবলিকেশন প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা। নাজিম পাবলিকেশন প্রকাশনী আমার অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞানের বই আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে। বিদ্যুৎ খরচ প্রদেয় রয়েছে 1000 টাকা, এটা কি করবো? তো বিদ্যুৎ খরচ যে রয়েছে উপরে ওটা লিখবো, এটার সাথে প্রদেয় বিদ্যুৎ খরচ যোগ করব, বকেয়াটা যোগ করে এখানে লিখবো, অর্থাৎ বিদ্যুৎ খরচের সাথে বকেয়াটা যোগ করলাম, তাই না? এবার এই যে বকেয়া বিদ্যুৎ খরচ, ওইটা আবার চলতি দায় পাশে লিখবো, বকেয়া বিদ্যুৎ খরচ নামে চলতি দায় পাশে লিখবো। আরেকটা সমাধান লক্ষ্য করি, এখানে বলছে বেতন খরচ বকেয়া রয়েছে। বেতন এটা সবচেয়ে কমন একটা সমন্বয়, তাই না? বেতন বেতন সাধারণত আসেই, বেতন এখানে দেয়া আছে কত, 20,000, বলেছে বকেয়া রয়েছে 4,000, তো বেতনের সাথে যোগ করব আর দায় পাশে লিখবো ঠিক আগের মতো। লক্ষ্য করি বিষয়দায় বিবরণীতে বেতন লিখবো, তার সাথে যোগ করব, যোগ বকেয়া বেতন 4,000 যোগ করে 24,000, এবং এই বকেয়া বেতনটা কোথায় লিখবো? চলতি দায় পাশে। চলতি দায় পাশে বকেয়া বেতন বলে 4,000 টাকা লিখবো। শিক্ষার্থীদের বিষয়টা আমি আরেকবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই আর্থিক বিবরণী শিক্ষার্থীদের অনেক প্রবলেম এই চ্যাপ্টারটা নিয়ে। এই নবম দশম শ্রেণীর 10ম অধ্যায় আর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের 9ম অধ্যায় এটা আলোচনা রয়েছে। ফাইনাল অ্যাকাউন্টে এইগুলো কিভাবে লিখতে হয়, তাই না? এবং এখান থেকে কম্পালসারি প্রশ্ন আসে, আমাদের ভালো করে এই অধ্যায়টা শিখতে হবে। ওকে, পরেরটাই যাই। আচ্ছা, বেতন খরচ দেয়া আছে 33,000 টাকা, কিন্তু এখানে একটা সমন্বয়ে অন্যভাবে লেখা আছে, ডিসেম্বর মাসের বেতন পরবর্তী মাসের 6 তারিখে প্রদান করা হয়। এটার অর্থ কি? এটাও কিন্তু বকেয়া, টেকনিক্যালি অন্য ভাষায় দিয়েছে। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম বিভিন্নভাবে বকেয়া থাকতে পারে, তা আমি বিভিন্নভাবে দেখাচ্ছি। আরেকবার বলছি, বেতন রেওয়া মিলে দেওয়া আছে 33,000, সমন্বয়ে বলা আছে ডিসেম্বর মাসের বেতন পরের মাসে দেয়া হয় 6 তারিখে। তার মানে কি আমরা ডিসেম্বর 31 সাধারণত ম্যাক্সিমাম সমন্বয়ের সমাধান করি, আর ডিসেম্বর মাসের বেতনটা যদি পরের মাসে দেয়া হয়, অর্থাৎ পরের বছরের জানুয়ারি মাসের 6 তারিখে দিতে হবে। তার মানে কি বেতন বকেয়া আছে, এটা বোঝায়। পরবর্তী মাসের 6 তারিখে মানে কি ডিসেম্বর মাসে দিচ্ছি না, এটা জানুয়ারি মাসে দিব, আর আমি হিসাব তো ডিসেম্বর মাসে করতেছি, তখন পর্যন্ত পরিশোধ করা হয়নি, অর্থাৎ এটা বকেয়া আছে ধরে আমরা কি করব, এই বেতন বকেয়া রয়েছে এটাকে লিখব। লেখার পরে এইখানে যোগ বকেয়া যোগ করব। প্রশ্ন হচ্ছে কত টাকা যোগ করব? এখানে তো 6 মাস দেয়া আছে, 6 তারিখ দেয়া আছে, টাকা তো দেয়া নেই। আচ্ছা, এক বছর তো সাধারণত 12 মাস, তো 12 মাসের মধ্যে এক মাসের বেতন যদি আমি না দিই, তাহলে দিয়েছি কয় টাকা? 11 মাসের। সেজন্য এই 33,000কে 11 দিয়ে ভাগ করতে হবে, তারপর 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3,000 টাকা হবে। 3,000 টাকা যোগ করে এখানে লিখবো। এই 3,000 টাকা আবার চলতি দায় পাশে বসবে, বকেয়া বা প্রদেয় বেতন বলে। ভালো করে লক্ষ্য করি, বকেয়া বেতন বেতনের সাথে যোগ করব আর চলতি দায় পাশে লিখবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কত টাকা লিখবো? এটাকে 11 দিয়ে ভাগ করব, কারণ এক মাসের বেতন বকেয়া রয়েছে। ওই যে ডিসেম্বর মাসের বেতনটা পরের মাসে দেবো, তার মানে এখনো দিই নাই, কিন্তু প্যাসের আছে, সেজন্য একটু বেশি সময় নিলাম বোঝানোর জন্য। লক্ষ্য করি রেওয়া মিলে বলা আছে বেতন 10 মাস 20,000 টাকা। এই সমন্বয়টা যদি এইভাবে থাকতো, সমন্বয় আকারে থাকতো, তাহলে লেখা থাকতো 2 মাসের বেতন বকেয়া রয়েছে, আর এইটা থাকলে আর এখানে মাসটা লেখা থাকবে না। তা আমি দুইটা একসাথে দেখাচ্ছি, যে কোনো একটা আসলে যাতে পারি। 2 মাসের বেতন বকেয়া আছে মানে কি এটা কয় মাসের? 10 মাসের, তাই 10 মাস লেখা আছে। অনেক শিক্ষার্থী কি করে, এটা কমন মিস্টেক করে, বকেয়ার পরিমাণটা বের করার জন্য এইটাকে 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে। এই মিস্টেকটা কিন্তু করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করে দেখেছি
শিক্ষার্থীরা এটা সমাধান করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে 12 দিয়ে ভাগ করে, কিন্তু 12 দিয়ে ভাগ হবে না, 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, বকেয়াটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করি কিভাবে নির্ণয় করব। প্রথমে বেতন লিখব, তারপরে এইটাকে 10 মাসের যদি 20,000 টাকা হয়, 2 মাসের কত, তাই না? 2 মাস বকেয়া আছে, 2 মাসে বের করার জন্য এইটাকে 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ করলে 2,000, 2 দিয়ে গুণ করলে 4,000, বকেয়া আছে 4,000 টাকা। এই দুটো যোগ করে এখানে লিখব, বকেয়া 4,000 টাকা আছে। এবং এই তো গেল বিষয়দায় বিবরণীতে। আর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন চলতি দায় পাশে বকেয়া বেতন বলে লিখব, এই যেটা যোগ করলাম এখানে সেটা 4,000 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, বেতন খরচের পাশে যদি 15 মাস দেয়া থাকে, তখন 3 মাসের অগ্রিম হবে, তখন 15 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ হবে অগ্রিম বের করার জন্য। 12 দিয়ে ভাগ হবে না, যত মাস লেখা থাকবে তত দিয়ে ভাগ হবে। এটা কিন্তু আমি একটু স্মরণ করিয়ে দিলাম, কারণ শিক্ষার্থীরা এটা মিস্টেক করে। এরপরে আসি, কি বলছে, বেতন 90%। আচ্ছা, এইখানে একটা কথা বলি, আমি বেতনের কাছে আমি লিখতেছি 90%, 10 মাস, কিন্তু এগুলি ভাড়ার সাথেও থাকতে পারে, অন্য কিছু সাথেও থাকতে পারে। আমি একটার মাধ্যমে দেখাচ্ছি, বেতনের মাধ্যমে। তো বেতন যদি 90% 18,000 টাকা হয়, তাহলে এই বকেয়া আছে না অগ্রিম আছে, কিভাবে বুঝবো? 100%-এর চেয়ে যদি কম থাকে তাহলে বকেয়া। যেমন আমাকে দিতে হবে 100%, কিন্তু আমি দিয়েছি 90%, তার মানে 10% বকেয়া রয়েছে। এখন এইটার বিকল্প আমি এবার এখানে লিখে দিয়েছি। অনেক সময় এটা না থেকে নিচেটা থাকতে পারে, যে বেতন 10% বকেয়া রয়েছে, তার মানে কি এটা 90%। তাহলে 90% যদি 18,000 টাকা হয়, 10% কত, ওটা বের করতে হবে। এইভাবে লক্ষ্য করি, আগে লিখবো বিষয়দায় বিবরণীতে বেতন যা ছিল সেটাকে লিখব, যোগ বকেয়া বেতন। 18,000 টাকাকে 9 দিয়ে ভাগ অথবা 90 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ। 18,000 টাকাকে 90 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ। লক্ষ্য করি, 18,000 টাকাকে 90 দিয়ে ভাগ, আর 100 থেকে বিয়োগ করে 9 দিয়ে 10 দিয়ে গুণ। 90 দিয়ে ভাগ করলে কত হবে? 2,000 না কত? 2,000, 10 দিয়ে 90 দিয়ে ভাগ করলে 2,000 না 200, কত জন হবে? যাই হোক, ক্যালকুলেটরে করব আমরা। 90 দিয়ে ভাগ করে হয় 200, তাকে 10 দিয়ে গুণ করলে 2,000 হয়। এটা লিখবো, যোগ করে এখানে লিখবো, আর এটা এখানে লিখে দিব, এই বকেয়াটা। আরেকবার বলছি, এটা অনেক শিক্ষার্থীরা এটা বুঝতে প্রবলেম হতে পারে। 18,000-কে 90 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ, এটা পাবো। যত পার্সেন্ট দেয়া থাকবে তত দিয়েই ভাগ হবে, যত ভাগ দেয়া থাকবে তত দিয়ে ভাগ হবে। আমরা যদি ঐকিক নিয়মে একটু চিন্তা করি, যে 90 ভাগ যদি এত হয়, 1 ভাগ কত, 10 ভাগ কত, তাহলেও কিন্তু এটা বের হবে। ওকে, চলতি বছরে 3 মাসের বেতন বকেয়া রয়েছে। ভালো করে লক্ষ্য করি, বেতন 9 মাস, তার মানে 3 মাসের বকেয়া আছে। 3 মাস বের করতে হলে এই 18,000-কে কত দিয়ে ভাগ হবে? 9 দিয়ে, যেটা লেখা আছে 9 দিয়ে ভাগ হবে, কিন্তু 12 দিয়ে ভাগ হবে না। বারবার বলছি, শিক্ষার্থীরা 12 দিয়ে ভাগ করে। প্রথমে বেতন লিখব, তারপরে ভাগ 9 গুণ 3, যে টাকাটা হবে বকেয়া বেতন বলে লিখব, এটা যোগ করে এখানে লিখব। এই 6,000 টাকা বকেয়া বেতন বলে চলতি দায় পাশে লিখব। 6,000 টাকা কিভাবে পেলাম? 9 মাসের যদি 18,000 টাকা হয়, 3 মাসের কত? 3 মাসের বাকি আছে। 12 মাসের চেয়ে কম থাকলে, যত মাস কম থাকবে তত মাস বকেয়া। ভাড়া 1/4 অপরিশোধিত রয়েছে। এই সমন্বয়টা আমি পরীক্ষায় মাঝে মধ্যে দিই, বিভিন্ন টেস্ট পরীক্ষায় থাকে, এবং আমি যখন কলেজের প্রশ্ন করি তখন মাঝে মাঝে এই সমন্বয়টা দিয়ে থাকি। ফার্স্ট পার্টেও আসে, সেকেন্ড পার্টেও আসে, ফাইনাল অ্যাকাউন্টে, আবার 9-10-এও আসে। খুব গুরুত্বপূর্ণ সমন্বয়টা। কিন্তু অনেক শিক্ষার্থী মিস্টেক করে। কি মিস্টেক করে? 4 ভাগের 1 ভাগ যদি অপরিশোধিত থাকে, মানে বকেয়া থাকে, তাহলে এটা কত ভাগ? ওটা কিন্তু 3 ভাগ। আমরা মোট 4টা ভাই, 4 ভাইয়ের মধ্যে 1 ভাইকে টাকা দিই নাই,
3 ভাইকে দিয়েছি, যেটা দিয়েছি তার পরিমাণে এত টাকা, এটাকে কিন্তু 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ হবে। এটা অনেক শিক্ষার্থী মিস্টেক করে। প্রায় আমি যখন প্রশ্ন দিই বিভিন্ন সময় দেখি ওই 90% স্টুডেন্ট মিস্টেক করে। এটা তারা কি করে, এইটাকে 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে বকেয়ার পরিমাণ নির্ণয়ের সময়। অপরিশোধিত মানে কি বকেয়া, এটাকে 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে, কিন্তু 4 দিয়ে ভাগ হবে না। কেন হবে না? 4 ভাগের মধ্যে 1 ভাগ বাকি আছে, এই কথা বলেছে, তাহলে এটা নিশ্চয়ই 3 ভাগ, কিন্তু 3 ভাগ কোথাও লেখা নাই। এই ধরনের যদি কোনো সমন্বয় থাকে, এখানে 2/5ও থাকতে পারতো না? তখন কি করব, এটার পার্থক্য যেটা, সেটা দিয়ে এটাকে ভাগ করব, আর যেটা লেখা আছে ওটা দিয়ে গুণ করব। যেমন এটি থেকে এটা বিয়োগ করে 3 দিয়ে ভাগ করব, আর যেটা লেখা আছে 1 দিয়ে গুণ করব। 3 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, খুব ভালো করে খেয়াল করব, কিন্তু এটা অ্যাডমিশনেও আসে, এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও আসে। প্রথমে ভাড়া খরচ লিখব, এর সাথে যোগ বকেয়া, যোগ করব। 15,000-কে 3 দিয়ে ভাগ, 15,000-কে 3 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, 5,000 টাকা হবে। এই দুটো যোগ করে এখানে লিখবো। তারপর এই 5,000 টাকা বকেয়া ভাড়া বলে চলতি দায় পাশে লিখবো, বা প্রদেয় ভাড়া বলে যাই বলি না কেন, প্রদেয় ভাড়া আর বকেয়া ভাড়া এক। অর্থাৎ একটি বিষয় খেয়াল রাখবো, এটাকে কিন্তু 4 দিয়ে ভাগ হবে না, দুইটার পার্থক্য 3 দিয়ে ভাগ হবে, এটা কিন্তু খেয়াল রাখবো। এটা কমন মিস্টেক করে, সেজন্য আমি বেশি সময় নিয়ে বোঝাইলাম। এবার আসি ভাড়া 22,000, ভাড়া প্রদানের মাসিক হার 2,000। ওই যে আমি বললাম, আমি কিন্তু আজকে বকেয়া নিয়ে আলোচনা করতেছি, বকেয়া খরচ সমূহ, কিন্তু বকেয়া খরচ বিভিন্ন ভাবে আসতে পারে, তাই বিভিন্ন ভাবে আমি উপস্থাপন করছি। যেমন এখানে বলা আছে ভাড়া রেওয়া মিলে দেওয়া আছে 22,000, আর ভাড়া প্রতি মাসে দিতে হবে 2,000, তাহলে এখানে বকেয়া আছে না অগ্রিম আছে, কিভাবে বুঝবো, তাই না? আচ্ছা, আমরা সাধারণত 12 মাসের অঙ্ক হয়, তাহলে প্রতি মাসে যদি 2,000 হয়, 12 মাসে কত? 24,000। মোট ভাড়া হবে আমাদের 24,000, বাট রেওয়া মিলে যেটি আছে ওটা আমরা দিয়েছি, পরিশোধ করেছি, তো আমার মোট ভাড়া হবে 24,000, আমি পরিশোধ করেছি 22,000, 2,000 বাকি আছে। আবারও বলছি, আমার এই 2,000-কে 12 দিয়ে গুণ করলে 24,000 মোট ভাড়ার পরিমাণ হবে, কিন্তু আমি ভাড়া দিয়েছি 22,000, তাহলে এই 24,000 আর 22,000-এর পার্থক্য 2,000 বকেয়া আছে, এখন দিতে হবে। তাই আমরা যখন লিখব আর্থিক বিবরণীর বিশদায় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে, তখন এই ভাড়াটা তো আগে লিখব, তার সাথে যোগ বকেয়া। কত যোগ করব বকেয়া? 2,000। আচ্ছা, এই 2,000 কিন্তু এই 2,000 না, এই 2,000 হচ্ছে এটাকে 12 দিয়ে গুণ করে 24,000-এর সাথে এটার পার্থক্য, সেটা 24,000 হলো। এবার এই 2,000 আবার বকেয়া ভাড়া বলে এখানে বসবে, বা প্রদেয় ভাড়া বলে। এইটাও কিন্তু অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে, অর্থাৎ যদি বলা থাকে ভাড়া প্রদানের মাসিক হার 2,000, তাহলে এটাকে আমরা 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে গুণ করার পরে যদি দেখি 12 দুগুণে 24,000 টাকা হচ্ছে, 24,000-এর চেয়ে যদি রেওয়া মিলে বেশি থাকে, তাহলে সেটা অগ্রিম হবে পার্থক্যটা। যেমন এখানে যদি 28,000 থাকতো, আর আমি হিসাব করে দেখলাম 24,000, তো 28,000 মাসে মানে কি আমার 4,000 টাকা অগ্রিম আছে, বেশি দিয়ে রাখছি। বাট এইখানে ঘটনা কি ঘটেছে, আমার হচ্ছে 24,000, কিন্তু আমি দিয়েছি 22,000, তো 2,000 বাকি বকেয়া আছে, সেই 2,000 বকেয়া বলে যোগ করলাম, আর এখানে দায় পাশে লিখলাম। এইটাও অনেক শিক্ষার্থী মিস্টেক করে, এইটা 99% শিক্ষার্থী ভুল করে। আমি অভিজ্ঞতার আলোকে কথা বলছি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, দীর্ঘদিন পড়াই, প্রশ্নে দিলেই এটা ভুল করে। কি ভুল করে ভালো করে লক্ষ্য করি। ভাড়া দেয়া আছে 15,000, আর সমন্বয়ে বলা আছে ভাড়া 2/5 বকেয়া রয়েছে। শিক্ষার্থীরা কি করে, এই 15,000-কে 5 দিয়ে ভাগ করে আর 2 দিয়ে গুণ করে, এটি কিন্তু ভুল হবে। আমি আবারও বলছি, ভাড়া দেয়া আছে 15,000 রেওয়া মিলে, আর সমন্বয়ে বলা আছে 2/5 বকেয়া রয়েছে। এইখানে বকেয়ার পরিমাণ নির্ধারণ করার সময়, বকেয়া আছে মানে কি যোগ করতে হবে,
শিক্ষার্থীরা কি করে 15,000-কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে। এটা কিন্তু হবে না। সেজন্য বলছি 99% শিক্ষার্থী পরীক্ষা ভুল করে। আমি অভিজ্ঞতার আলোকে কথা বলছি। তার সমাধানটা কি হবে ভালো করে দেখি। এটার অর্থ কি আগে বুঝি। 5 ভাগের 2 ভাগ বাকি আছে, তার মানে এটা নিশ্চয়ই 3 ভাগ। আমি আবারও বলছি, আমরা মোট 5টা ভাই। 5টা ভাইয়ের মধ্যে 2 ভাইকে টাকা দিই নাই, 3 ভাইকে দিয়েছি। যেটা দিয়েছি সে টাকা এটা, সেই জন্য এটাকে এই দুইটার পার্থক্য 3 দিয়ে ভাগ হবে আর এটা দিয়ে গুণ হবে। এই ধরনের যদি সমস্যা থাকে, বকেয়া বের করার নিয়ম হচ্ছে 15,000-কে এই 5 আর 2 এর পার্থক্য 3 দিয়ে ভাগ আর এই 2 দিয়ে গুণ। 15,000-কে 5 আর 2 এর পার্থক্য কত? দুইটার পার্থক্য যেটা বিয়োগফল যেটা সেটা দিয়ে ভাগ হবে সব সময়, আর এখানে যেটি লেখা থাকবে সেটা দিয়ে গুণ হবে। তার মানে দুইটার পার্থক্য 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে 10,000 টাকা হবে। কি লিখবো কিভাবে? ভাড়া লিখবো প্রথমে 15,000 যোগ বকেয়া, 15,000 ভাগ 3 গুণ 2, 10,000 টাকা হবে। দুটো যোগ করে এখানে লিখবো। এই 10,000 টাকা আবার বকেয়া ভাড়া বলে এখানে চলে যাবে। এটা কিন্তু অনেক সময় অ্যাডমিশনেও আসে, ভর্তি পরীক্ষায়ও আসে। সেখানে আমরা যদি 15,000-কে এই 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করি তাহলে উত্তর হবে 6,000 টাকা। সেটাও কিন্তু অপশনে দেয়া থাকে, শিক্ষার্থীরা ওখানে টিক মারে। সেজন্য প্রশ্ন যখন আমরা এমসিকিউ তৈরি করি তখন ভুল করে যে উত্তরটা হবে সেটাও কিন্তু অপশনে দিয়ে রাখি। শিক্ষার্থীরা ভুল করে করে মিলে যায়, টিক মেরে দেয়, মনে মনে পারছে। সেটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার আরেকটা লক্ষ্য করি, ভাড়া 12,000 টাকা 6 মাসের অপরিশোধিত রয়েছে। এইটাও শিক্ষার্থীরা কমন মিস্টেক করে। আজকে মূলত আমি শেষের দিকে যে সমন্বয়গুলো করাচ্ছি এখন, এগুলি শিক্ষার্থীরা কমন মিস্টেক করে। কি মিস্টেক করে? এখানে ভাড়া 12 মাস, 6 মাসের বকেয়া রয়েছে। শিক্ষার্থীরা কি করে? এই 12,000-কে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করে। আবারও বলছি, পরীক্ষায় শিক্ষার্থীরা কি করে অনেক সময়, সবাই না, 2-1 জন হয়তো অনেক ভালো পারে, তাদের ভুল হয় না। এখানে বলেছে 6 মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে, তার মানে কি 6 মাসের বাকি আছে। এইখানে যেটি থাকে সেটা কিন্তু পরিশোধ। তো 6 মাসের যদি পরিশোধ হয় তার আরো 6 মাসের বাকি আছে, তাই না? তাহলে আমরা নির্ণয় করব কিভাবে বকেয়াটা? 12,000-কে 6 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। কেন 6 দিয়ে ভাগ? এই 12,000 কিন্তু 6 মাসের, মোট 12 মাস। 12 মাসের মধ্যে 6 মাসের ভাড়া দিয়েছি আর বাকি 6 মাসের বকেয়া রয়েছে। তো 6 মাসের যদি 12,000 হয় আরো 6 মাসের 12,000 হবে। সেই জন্য এইটাকে কিন্তু 12 দিয়ে ভাগ হবে না, এইটাকে 6 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ হবে। এই টাকাটাই হবে। ভাড়া লিখলাম, ভাড়া এত যোগ বকেয়া ভাড়া 12,000, 12 বার 24,000। এই 12,000 টাকা আবার দায় পাশে লিখবো বকেয়া ভাড়া দামে। দ্রুত দেখাইলাম। ভাড়া 6 মাসের বকেয়া বলতে বোঝায় আমি 6 মাস পরিশোধ করেছি, সেই 6 মাসের যদি 12,000 হয় আরো 6 মাসের আরো 12,000 হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে যত টাকা রেওয়া মিলে আছে তত টাকাকেই বকেয়া হয়। হ্যাঁ, হতে পারে, এই ধরনের সমন্বয় যদি থাকে। আবার এখানে আছে 3,000, বকেয়া 14,000 হতে পারে, সমস্যা নেই, বকেয়া বেশি হতে পারে, আমার ভাড়া আমার বেতন সব বকেয়া রয়েছে, হয় না? হতে পারে। এরকম না যে রেওয়া মিলেরটা বেশি হবে বকেয়াটা কম হবে, এরকম কোনো আইন নাই। ওকে, মনিয়ারি খরচ বকেয়া রয়েছে 1,000। এটা সহজ। মনিয়ারি খরচ লিখবো বিশদায় বিবরণীতে আর বকেয়া মনিয়ারি যোগ করব। এটা সহজ, সবাই পারবে, সেজন্য দ্রুত দেখাইলাম। বকেয়া মনিয়ারি বলে মনিয়ারির সাথে যোগ করব আর চলতি দায় পাশে লিখবো। 20টা আলোচনা করব বকেয়া, আর মাত্র কয়েকটা আছে। এখানে কি বলেছে? ঋণ 40,000, আর কোথাও কিছু বলা নাই। তাহলে সুদ কিভাবে হিসেব করব, তাই না? তো ঋণ যদি দেয়া থাকে আর পাশে যদি একটু পার্সেন্টেজ লেখা থাকে তাহলে আমরা সাধারণত পার্সেন্টেজ কেটে যা হবে পূর্ণ বছরের ঋণের সুদ বকেয়া হিসেবে আমরা কাউন্ট করব।
আর যদি তারিখ থাকতো সেই তারিখ অনুযায়ী ধরতাম। সেজন্য আমাদের এই বিশদায় বিবরণীতে অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে ঋণের সুদ বসবে 10%, 4,000 টাকা। এবং আর্থিক অবস্থার বিবরণীতে এই প্রদেয় ঋণের সুদ নামে এই 4,000 টাকা চলতি দায় পাশে বসবে। আর ঋণ বসবে কিন্তু দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে। ঋণটার কথা বললাম না, ঋণ বসবে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে। আমি মূলত ঋণের সুদটা কোথায় কোথায় যাবে দেখাইলাম। অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়ের মধ্যে বসবে বিশদায় বিবরণীতে, পাশাপাশি আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের মধ্যে বসবে। এখানে বলেছে আমরা অঙ্ক করতেছি 2020-এর 1/7/2020 ঋণ দেয়া আছে 40,000 টাকা। এখানে অর্থাৎ 6 মাসের ঋণের সুদ বকেয়া রয়েছে। আচ্ছা, এইখানে যদি এই আইটেমটা থাকে এটাকে গুপ্ত সমন্বয় বলে, সাইলেন্ট সমন্বয় বলে। রেয়ামিলের মধ্যে যে পার্সেন্টেজ থাকে 10 মাস, 6 মাস, 5 মাস এভাবে লেখা থাকে না, ওইগুলোকে গুপ্ত সমন্বয় বলে। ওইটা থাকলে আর এটা থাকে না। কিন্তু আমি ওইটার অথবা এটা বুঝিয়ে দিয়েছি একটু। 1/7 মানে কি 7, 8, 9, 10, 11, 12 6 মাসের সুদ বকেয়া রয়েছে। তো 6 মাসের সুদ আমরা হিসেব করব। 4,000 টাকার 10%, 40,000 টাকার 10% 4,000 টাকা হয়। তাকে যদি 6 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করি তাহলে 6 মাসের হবে। সে টাকাটা সম্ভবত 2,000 টাকা। তাহলে অপরিচালন ব্যয়ের মধ্যে বা অন্যান্য ব্যয়ের মধ্যে লিখব ঋণের সুদ 2,000 টাকা, এবং চলতি দায়ের মধ্যে লিখব ঋণের সুদ, প্রদেয় ঋণের সুদ বা বকেয়া ঋণের সুদ 2,000 টাকা। এখানে একটা কথা বলে রাখি, অনেক শিক্ষার্থী মনে হতে পারে ঋণের সাথে ঋণের সুদটা যোগ হয় না। না, ঋণের সাথে ঋণের সুদটা যোগ হয় না। ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, লং টার্ম লায়াবিলিটিস, আর ঋণের সুদ হচ্ছে চলতি দায়, কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ বকেয়া ঋণের সুদটা চলতি দায়ের মধ্যে বসবে, আর ওই যে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ওই ঋণ বসবে। বিষয়টি মনে রাখবো। আর বেশি নাই, মানে দুইটা আছে, 20 পর্যন্ত আলোচনা করব। এই যে প্রদত্ত ঋণের সুদ আলাদা, ঋণের সুদ নিয়ে আমি আর একটা ক্লাস নেবো, তাই বললাম। উপযোগ খরচ। আচ্ছা, উপযোগ খরচ কি? একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, নাহিদ নামে না কি যেন একজন শিক্ষার্থী। উপযোগ খরচ কি? তো উপযোগ খরচের ইংরেজি হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স। গ্যাস, বিদ্যুৎ, পানি, এই সমস্ত খুঁটিনাটি যে সমস্ত খরচ থাকে এগুলোকে একত্রে উপযোগ খরচ বলে। উপযোগ খরচ। যাই হোক, উপযোগ খরচ পরিচালন ব্যয়। তো আমরা পরিচালন ব্যয়ের মধ্যে বিশদায় বিবরণীতে লিখবো উপযোগ খরচ, রেওয়ামিলে যেটি দেওয়া আছে লিখবো। আর প্রদেয় উপযোগ খরচ বলতে বোঝায় বকেয়া উপযোগ খরচ। প্রদেয় মানে কিন্তু বকেয়া, প্রদেয় মানে কি দিতে হবে, প্রদেয় মানে দিতে হবে, তার মানে বকেয়া আছে। প্রদেয় উপযোগ খরচ বলতে বকেয়া উপযোগ খরচ বোঝায়। তো উপযোগ খরচ আমরা যখন লিখবো বিশদায় বিবরণীতে বকেয়া খরচ বলে যোগ করব, যোগ করে এখানে লিখবো। এবং এই 5,000 টাকা বকেয়া বা প্রদেয় উপযোগ খরচ বলে দায় পাশে লিখবো, চলতি দায় পাশে। আমি আবারও বলছি, সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয়। একবার উপযোগ খরচের সাথে যোগ করলাম, আর একবার চলতি দায় পাশে লিখলাম। বকেয়া খরচ সমূহ আমি আলোচনা করতেছি প্রায় শেষের দিকে। দপ্তর খরচ অপরিশোধিত রয়েছে, এটা সম্ভবত শেষ 20টা আইটেম আলোচনা করব। দপ্তর খরচ মানে কি এটাকে বোঝা উচিত। দপ্তর মানে অফিস, দপ্তর, অফিস হচ্ছে ইংরেজি কথা, আর অফিসের বাংলা হচ্ছে দপ্তর। কমিশন হচ্ছে ইংরেজি কথা, কমিশনের বাংলা হচ্ছে দস্তুরি, দস্তুরি, তাই না? আনকমন আইটেম। যাই হোক, তো দপ্তর খরচ আমরা লিখবো বিশদায় বিবরণীতে, রেওয়ামিলে যেটি ছিল। এর সাথে অপরিশোধিত মানে কি বকেয়া, যোগ বকেয়া দপ্তর খরচ 2,000 টাকা যোগ করব, যোগ করে এখানে লিখব। বকেয়াটা যা বকেয়া তার সাথে যোগ হবে। এবার এই 2,000 টাকা চলতি দায় পাশে লিখবো বকেয়া দপ্তর খরচ বলে, বা অপরিশোধিত নামে লিখতে পারি, তাই না? তো তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে বকেয়া ব্যয় যদি হয় তাহলে বিশদায় বিবরণীর ব্যয়ের সাথে যোগ হবে একবার, আরেকবার চলতি দায় পাশে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো পরের ক্লাসে আমি দেখি পরে, আজকে সময়, আজকে শুক্রবার, অনেক সময়, তো যদি সময় পাই অগ্রিম খরচ সমন্বয়ের সমাধানের জন্য আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।